অডিও অফ করেন, ফেরদৌস সাহেব জামা কাপড় ছাড়াই পড়তে ক্লাসে ঢুক, ভিডিও অফ রাখেন। এগুলো খুব কমন সেন্সের বিষয়, এগুলো মেনটেন করবেন, ঠিক আছে? এগুলো বলতে হবে কেন ভাই? আপনার স্মার্ট জেনারেশনের মানুষজন, আপনাদের ডিসিশন হবে কনক্রিট ডিসিশন। রেকর্ডিং কি অন রেকর্ডিং দেখাচ্ছে? জি টেল মি। দাদা। অন দেখাচ্ছে, গুড, ব্রিলিয়েন্ট। এখন দেখেন হ্যাঁ, একটা জিনিস রেকর্ডিং অন আছে। আপনাকে, সেটা হচ্ছে যে এই যে আপনি কি করছিলেন, টেন্স বুঝে গেলেন, সিকোয়েন্স অফ টেন্স আপনি ধরে ফেলছেন, হ্যাঁ। এখন আপনি যখন ফিউচার টেন্সে যাবেন, হ্যাঁ, আমাদের তো রাইটিং এর পার্সপেক্টিভ থেকে শিখা, সো উই আর অ্যাকচুয়ালি অ্যাভয়েডিং লট অফ টপিকস, মানে কমন ডিসকাশন অ্যাভয়েড করে যাচ্ছি, শুধু রাইটিং এর জন্য যা দরকার সেটাই আমরা লিখতে যাচ্ছি, ঠিক আছে? এখন একটা জিনিস দেখেন, ফিউচার টেন্সে গিয়েও আপনি সিকোয়েন্স অফ টেন্সে যা শিখছেন তার পুরো নলেজটা এখানে এসেও কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? তবে একটা জিনিস আমার বলে নিতে হবে, সেটা হচ্ছে গিয়ে কি, যে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা যখন বলে ফেলি যে হি উইল, দেখি আপনারা ধরতে পারেন কিনা, এই ভুলটা ধরতে পারলে আপনি ব্রিলিয়েন্ট, ঠিক আছে? আমি আপনাকে বলছি যে হি উইল হি উইল কাম টুমোরো, সে আগামীকাল আসবে। বা আমি মনে করেন বললাম যে হি উইল কাম নেক্সট ইয়ার, বা হি উইল কাম। এখানে একটা ঝামেলা, যখন আমি বলে ফেলছি ইনডেফিনিট, তাহলে আপনি কেন ভাই ডেফিনিট টাইমটা মেনশন করতেছেন? ইন্টারেস্টিং না বিষয়টা? ইউ সেইড ইনডেফিনিট, তাহলে ডেফিনিট টাইম আমার কথা কি ভুল আছে না ঠিক আছে বললেন, বলেন তো একটু। জি দাদা, ঠিক আছে। কথা কিন্তু ঠিক, কথা যৌক্তিকতা আছে যে ভাই আপনি বলতেছেন ফিউচার ইনডেফিনিট, তাহলে ডেফিনিট টাইম মেনশন করছেন কেন? সো মনে রাখবেন, ফিউচার ইনডেফিনিট টেন্সে ইটস বেটার নট টু ইউজ দিস টাইম, টুমোরো, নেক্সট ইয়ার, এগুলো ইউজ করবেন না। তাহলে এগুলো যখন আপনি ইউজ করবেন তখন কি হবে? তখন যেটা হবে, আপনি যেহেতু ডেফিনিট টাইমটা মেনশন করে দিচ্ছেন, তখন এটা বুঝাবে নিয়ার ফিউচার, যেহেতু ফিউচারের টাইমটা মেনশন করে দিয়েছেন, তখন নিয়ার ফিউচার বুঝাতে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবেন, হি ইজ কামিং টুমোরো, সে আগামীকাল আসতেছে, ঠিক আছে? বা হি ইজ কামিং নেক্সট মান্থ বলতে পারেন, নেক্সট মান্থ হুম। কিংবা নেক্সট ইয়ার, যেটা মন চায় আপনি নিয়ে বলেন, খেতে হয়, তাহলে যাই পরে বলেন। না, সুন্দর করে খেতে হয়। এই অডিও অফ রাখবেন, মহুয়া হক প্লিজ, হোয়াট ইজ দিস? হি ইজ কামিং টুমোরো। এখন তার মানে কি বুঝলাম, এই যে ডেফিনিট টাইম মেনশন থাকলে আমরা কি করব, আমরা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বুঝাবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়েই মূলত আমরা ফিউচার টেন্সের নিয়ার সেন্সটা দেওয়ার চেষ্টা করি। যেমন পাস্টের নিয়ার সেন্সটা আমরা কি দিয়ে দিয়েছিলাম বলেন তো একটু বুদ্ধি করে? প্রেজেন্ট হ্যালো, পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, ব্রিলিয়েন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, এই তো পারছেন। আর ফিউচারে গিয়ে নিয়ার ফিউচার বোঝাতে গেলে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করা হয়। এখন আপনার মাথায় একটা আইডিয়া আসতে পারে যে সুমন ভাই, আমি জীবনে বহুত বাক্য দেখছি যেখানে এই টুমোরো, ডে আফটার টুমোরো, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার দেওয়া সত্ত্বেও প্রেজেন্ট, এই সরি, ফিউচার ইনডিফিনিট দিয়ে লিখছে, তাহলে কি এটা ভুল লিখছে? আসলে এটা ভুল বলা যাবে না, কিন্তু শেখানোর জন্য, বোঝানোর জন্য আমরা বলি এটা জানা উচিত, ঠিক আছে? আপনি এগুলাতেও ফিউচার দিয়েও লিখতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? সো এই প্যারাডক্সটা একটু জেনে রাখবেন। আচ্ছা, গেল। তবে এটা বেশি কাজে লাগে প্রিলিমিনারি ইংলিশে গেলে, ঠিক আছে? এবার আপনি যদি বলেন যে সুমন ভাই, আমি ফিউচার কন্টিনিউয়াস কিভাবে পড়বো, কিছুই পড়াবো না, এগুলোকে নিয়ে কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? ফিউচার পারফেক্ট কিভাবে পড়বো, বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কিভাবে পড়বো, যদি আপনি মনে করেন যে আপনার এগুলো প্রশ্ন, যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা কিভাবে পড়বো, কিচ্ছু পড়তে হবে না। কেন পড়তে হবে না? যেহেতু আপনি কি পড়ে ফেলেছেন, সিকোয়েন্স অফ টেন্স পড়ে ফেলেছেন, ওই একই লজিক এইখানে এসে কাজে লাগবে। যদি এমন হয় ভবিষ্যতে দুইটা কাজ একই সঙ্গে ঘটবে, তাহলে এবার আপনি বুদ্ধি খাটায় বলেন দুইটাই কোন টেন্সে হবে, দেখি পারেন কিনা বলেন। ফিউচার ইনডিফিনিট। দুইটাই ফিউচার ইনডিফিনিট। ফিউচার আমি যদি কন্টিনিউয়াস। বলি ভবিষ্যৎকালে দুইটা কাজ ঘটবে, একই সময়ে ঘটবে, কিন্তু একটা ঘটবে আর একটা, ওই সময়ে আর একটা কাজ চলমান থাকবে, তাহলে কোনটা কোন টেন্স হবে? কমন সেন্স ইউজ করে বলেন। একটা ফিউচার একটা কন্টিনিউয়াস আর একটা কিন্তু ইনডিফিনিট।
একটু জোরে বলেন ভাইয়া, বুঝিনি। একটা চলমানটা কন্টিনিউয়াস একটা ইনডিফিনিট। যেটা ঘটবে ভাই, আপনার অ্যান্সারটা দিবেন খুব সুন্দর করে। দেখেন না, আমি বারবার একই কথা বলে যাই, তাই অ্যান্সারটাও সুন্দর করে দিবেন। আপনি কিভাবে বলবেন যে ভাই যেটা ঘটবে সেটা ফিউচার ইনডিফিনিট, যেটা চলমান থাকবে সেটা কি ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার ইয়েস। কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস। আমি যদি বলি ভবিষ্যৎকালে দুইটা কাজ একই সঙ্গে চলমান থাকবে, তাহলে তাহলে কিভাবে বলেন বুদ্ধি করে? দুইটাই ফিউচার ফিউচার কন্টিনিউয়াস। দুইটাই ফিউচার কন্টিনিউয়াস। আমি যদি বলি, এবার দেখেন ঠান্ডা মাথায় বুঝেন, আমি যদি বলি ভবিষ্যৎকালে দুইটা কাজ ঘটবে, একটা আগে একটা পরে, কোনটা কি কোন টেন্স হবে বলেন তো বুদ্ধি করে? আগে ফিউচার পারফেক্ট, পারফেক্ট ফিউচার ইনডিফিনিট। আর পরেরটা ফিউচার ইনডিফিনিট। ব্রিলিয়েন্ট। দেখেন আমি কিন্তু আপনাকে ফিউচার টেন্সের এফও পড়াই নেই, কিন্তু আপনাকে আমি এখন যা জিজ্ঞেস করতেছি আপনি তাই পারতেছেন। কেন পারতেছেন বলুন তো বুদ্ধি করে? পূর্বে সিকোয়েন্স কারণ আপনি সিকোয়েন্স অফ টেন্স শিখছেন। এই জন্য বারবার বলি যে টেন্স শিখাটা আমাদের অপূর্ণ থেকে যায় যখন আমরা এই সিকোয়েন্স অফ টেন্স শিখি না। সিকোয়েন্স অফ টেন্স শিখলে আপনি যে কোনো টেন্স আপনি কি করতে পারবেন, এক্সপ্লেন করতে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এখন দেখেন আমি আপনাকে যতভাবেই ফিউচার টেন্স ধরি না কেন, আপনি কিন্তু খুব লজিক্যালি এটাকে অ্যান্সার করতে পারবেন। এম আই রাইট অর রং? টেল মি। হ্যালো? রাইট। রাইট। তো এই জন্য ফিউচার টেন্সের তেমন কোনো আলোচনায় আমাদের দরকার নাই। তবে এমসিকিউ গ্রামারে গিয়ে কিছু ফিউচার টেন্সের প্রয়োজন হয়, যেগুলো নিয়ে আমাদের যে জামিল স্যারের যে এটা আছে ওইটা একটু দেখে নিন। ওইটা দেখলে আপনারা টেন্স সম্পর্কে এমসিকিউ গ্রামারের জিনিসগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি টেন্সটা শেষ করলাম। তো মূলত টেন্সটা শিখতে গিয়ে আমরা ফিউচার টেন্সের তেমন কোনো আলোচনা হয় নাই, প্রেজেন্ট টেন্সের প্রয়োজন হয় নাই, আমাদের দরকার হয়েছে পাস্ট টেন্স। মূলত টেন্স শিখতেছি যদি বলি আমি, এই কথাটার অর্থ হচ্ছে আমার মতে পাস্ট টেন্সটাই আমি শিখতেছি। পাস্ট টেন্স শিখলেই আমাদের টেন্স শিক্ষার কাজ শেষ, ঠিক আছে? এখন প্রশ্ন, আমি যে এতক্ষণ ধরে এই যে দুইটা ক্লাস পড়ালাম, আজকেও প্রায় 7-8 মিনিট পড়ালাম, এই পুরো টেন্সের আলোচনাতে আমি কোন টেন্সটা আলোচনা করেছি বলেন তো একটু বুদ্ধি করে? রিয়েল টেন্স। রিয়েল টেন্স। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে আপনি আমার ক্লাসগুলা সুন্দর করে করছেন। এই যে আমি এতগুলো টেন্স নিয়ে কথাবার্তা বললাম, এই সমস্ত টেন্সের মূল থিমটা হচ্ছে গিয়ে কি, রিয়েল টেন্স। আমি এতক্ষণ ধরে আলোচনা করেছি কি নিয়ে তাহলে? রিয়েল টেন্স নিয়ে আলোচনা করছি। আলোচনা করব কি নিয়ে? এখন আমি যাব হচ্ছে আনরিয়েল টেন্সের দিকে যাব নাকি? হ্যালো? জি। দাদা, এখন আমি কিসে যাব বলেন? আনরিয়েল টেন্স। আনরিয়েল টেন্সে যাব, গুড। দাদা, একটা এখন কোশ্চেন ছিল, বলবো? হ্যাঁ বলেন বলেন, শিওর বলেন। দাদা, আমি হচ্ছে টোটালি নতুন ভর্তি হয়েছি আর কি গতকাল। আপনি এপ্রিল মাসের 27 তারিখের যেই পোস্ট আছে সেখানকার 1 নম্বর ক্লাস থেকে ক্লাসগুলো করবেন, ঠিক আছে? এই ক্লাস করার দরকার হ্যাঁ, নেই, ওখান থেকে আপনি ওকে? ঠিক ঠিক আছে বুঝতে দাদা, পেরেছেন? তারপর আমি কন্টিনিউ করি, সমস্যা নেই। কন্টিনিউ করেন, সমস্যা নেই, পার্টিসিপেট করেন, অবশ্যই জানতে পারবেন কিছু জিনিস, কারণ আপনি ও, সব ওকে কিছু দাদা। কিছু পারেন, তাই না? এবার আসি ঠিক। আনরিয়েল টেন্স। আনরিয়েল টেন্সে কি আপনার টেন্সকে ওই প্রেজেন্ট, ফিউচার, পাস্ট এগুলো দিয়ে বুঝতে হবে না। আনরিয়েল টেন্সে গেলে আপনাকে সবার আগে যেটা দেখতে হবে মানে রাইটিং এর জন্য, সেটা হচ্ছে মডালের ইউজেস গুলো জানতে হবে। এই যে ভিভো সাহেব দয়া স্ক্রিনে দাঁড়ান না, ঠিক আছে? আপনি যখন আনরিয়েল টেন্সটা বুঝতে চাইবেন, তখন সবার আগে আপনাকে শিখতে হবে মডেলের ব্যবহারগুলো এবং মডেলের পার্থক্যটা কি। আপনি যদি একটু রিমেম্বার করেন যে আমরা যখন ছোটবেলায় পড়তাম, দেখবেন আমরা কিন্তু যে কুড, তারপর হচ্ছে উড, তারপর হচ্ছে শুড, এগুলো মোটামুটি অল্টারনেটিভলি আমরা ইউজ করতাম। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এগুলো কখনোই অল্টারনেটিভ না। আই রিপিট, এগুলা কখনোই অল্টারনেটিভ না। দে হ্যাভ সিগনিফিকেন্ট ডিফারেন্সেস ইন টার্মস অফ দেয়ার মিনিং। অর্থগত দিকে তাদের একটা বিশাল বড় কি আছে, পার্থক্য আছে। সো আমাদেরকে এই পার্থক্যগুলা বুঝতে হবে। তো এই পার্থক্যগুলা বুঝতে গেলে আমরা যেহেতু আলোচনা করেছিলাম প্রিভিয়াস ক্লাসগুলোতে, আমরা দেখি আমরা পারি কিনা।
আই ক্যান ডু ইট, এরপর হচ্ছে আই কুড ডু ইট, এরপরে হচ্ছে আই কুড হ্যাভ ডান ইট। ইফ ইউ আর সেইড, আপনি আপনার বন্ধুকে জিজ্ঞেস করলেন এই তিনটা বাক্যের মিনিং কি, আমি প্রিভিয়াস ক্লাসে কিন্তু এটা আলোচনা করেছিলাম। এবার আপনাকে বলতে হবে এই তিনটা বাক্যের মিনিং কি। যদি প্রিভিয়াস ক্লাস না করে থাকেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি, বাংলাদেশের মানে আউট অফ 10, 10 জন স্টুডেন্ট নিলে 9 জন স্টুডেন্টই তিনটা বাক্যের সঠিক মিনিং করতে ভুল করবে। তো প্রথমে বলে দেই, আই ক্যান ডু ইট মানে আমি এটা করতে পারি, এটা আমরা সবাই জানি। কিন্তু প্যাচ লাগবে কোথায় গিয়ে, এই যে আই কুড ডু ইট, একটা হচ্ছে আই কুড হ্যাভ ডান ইট। এবার বলেন এই দুইটা বাক্যের পার্থক্য কি মিনিংগত ভাবে। আই কুড ডু ইট এটা হচ্ছে আগে করতে পারতো এখন পারে না। আর আই কুড হ্যাভ আর ডান আই ইট কুড হ্যাভ ডান ইট এটা হচ্ছে করা উচিত ছিল কিন্তু সে করে নাই আর কি। কিছুই হয় না, আই এম এক্সট্রিমলি সরি টু সে। ঠিক আছে, এগুলোর মিনিং আসলে এরকমই না। তো এইগুলোর মিনিং আলোচনা করার পূর্বে আমি একটু সময় নষ্ট করব। আমি সময় নষ্ট করে আমার এখানে টাইপ করতে একটু আজকে সমস্যা হচ্ছে, আমরা চলে যাব সরাসরি অভ্রর লেআউটে চলে যাব। ঠিক আছে, আমাকে একটু সময় দেন, আমি অভ্রর লেআউটে চলে যাই। এবং অভ্রর লেআউটে গিয়ে, আপনারা কি অভ্রর লেআউট দেখতে পাচ্ছেন? একটু বলবেন প্লিজ। জি দাদা, দেখতে পাচ্ছি। ওকে, তো আমাকে যদি কখনো বলা হয় যে এই আই ক্যান ডু ইট মানে আমি এটা করতে পারি, এতে কোনো সমস্যা নেই। বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আই কুড ডু ইট আর আই কুড হ্যাভ ডান ইট, এই দুইটার মিনিং নিয়ে আমি অনেক জায়গায় দেখেছি আলোচনা করতে গিয়ে যে পোলাপান এইটার মিনিং ক্লিয়ার করতে পারে না। ঠিক আছে, তা আমরা আসেন এবার ক্লিয়ার করি। প্রথমেই মনে রাখবেন, একদম আক্ষরিকভাবে বলতে গেলে আই কুড ডু ইট, আমি, একটু দাঁড়ান কি হইলো এটা, বাংলায় সরি বাংলাতেই ছিল, আমি এটা করতে পারতাম কিন্তু করিনি। ব্যাপারটা বুঝতে হবে, আমি এটা করতে পারতাম কিন্তু করিনি। একইভাবে আই কুড হ্যাভ ডান ইট, আমি এটা করতে পারতাম, তারপরে কিন্তু করিনি। ঠিক আছে, এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, আই কুড ডু ইট আর আই কুড হ্যাভ ডান ইট যদি একই মিনিং হয়, তাহলে আপনি কেন দুইটা বাক্য দুই রকম ভাবে লিখছেন? এই প্রশ্নটা মাথায় অটোমেটিক্যালি আমাদের আসবে। তো এবার আমরা এটাকে সমাধান করি, আসেন দেখি পারি কিনা। ব্যাপারটা হচ্ছে আনরিয়েল টেন্সে গিয়েই মূলত এই ঝামেলাটা সৃষ্টি হয়। আনরিয়েল টেন্সে আপনি প্রেজেন্টকে প্রেজেন্টেই লিখেন, পাস্টকে পাস্টেই লিখেন, কিন্তু সরি রিয়েল টেন্সে। আর আনরিয়েল টেন্সে গিয়ে কিন্তু প্রেজেন্ট কখনো পাস্ট প্রেজেন্টে লিখতে হয় না। আনরিয়েল টেন্সে প্রেজেন্টকে প্রকাশ করতে হয় পাস্ট ইনডিফিনিটে গিয়ে। মনে রাখবেন, আমি একটু লিখে দেই, যে ইন কেস অফ আনরিয়েল সেন্স অফ টেন্স, টেন্সের আনরিয়েল সেন্সের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? মনে রাখতে হবে the unreal idea of present tense is expressed by using past indefinite, and the unreal sense of past tense is expressed by using the idea of past perfect। এটা হচ্ছে গিয়ে একটা বিশাল বড় ঝামেলা। ঠিক আছে, এটা দয়া করে সুন্দর করে শিখে নিতে হবে যে আনরিয়েল কথা যখন আমরা বলবো, সেটা যদি প্রেজেন্টের আনরিয়েল হয়, তাহলে সেটাকে পাস্ট ইনডিফিনিটে প্রকাশ করতে হবে। আর যদি পাস্টের আনরিয়েল বুঝাই, তাহলে এটাকে পাস্ট পারফেক্টে প্রকাশ করতে হবে। তাহলে ক্যান যখন কুড হয়ে গেল, এটা তাহলে কি বুঝাচ্ছে বলেন তো বুদ্ধি করে? এটা প্রেজেন্ট কে নির্দেশ করতেছে। প্রেজেন্টের কি বলেন? ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট মানে হোয়াট ডু ইউ মিন? এই যে একটা নোট লিখলাম, একটা কমন সেন্সের ব্যাপার আছে না, যে নোটটা যে লিখলাম, Present and দাদা unreal. এটা Present প্রেজেন্টের আনরিয়েল, এটা কিসের আনরিয়েল বলেন? প্রেজেন্টের আনরিয়েল। এক্স্যাক্টলি, ব্রিলিয়ান্ট। এই বাঙালি কিন্তু ধমক ধমকি না দিলে পারেন, আমি দেখছি ধমক দিলে খুব ভালো পারফরমেন্স করেন আপনারা। এটা হচ্ছে প্রেজেন্টের আনরিয়েল। আর যদি বলতাম আই কুড হ্যাভ ডান ইট, এটা কিসের আনরিয়েল? এটা পাস্টের আনরিয়েল। এই একই ভাবে আমি যদি বলি আই উড ডু ইট আর হচ্ছে আই উড হ্যাভ ডান ইট,
এবার বুদ্ধি করে বলেন তো কোনটা কিসের কি, বলেন তো বুদ্ধি করে। প্রথমটা সেম প্রেজেন্টের উপরেরটা প্রেজেন্টের আনরিয়াল আনরিয়াল আর নিচেরটা পাস্টের এটা হচ্ছে পাস্টের আনরিয়েল। তাহলে হ্যাঁ। এবার বলেন আই শুড ডু ইট। আরেকটা হচ্ছে মনে করেন যে আমি মনে করেন বললাম যে আই শুড হ্যাভ ডান ইট। তাহলে কি বললাম, তাহলে কোনটা কিসের আনরিয়েল বলেন তো একটু বুদ্ধি করে। প্রথমটা প্রেজেন্টের আনরিয়েল, প্রেজেন্টের আনরিয়াল, পরেরটা হচ্ছে পাস্টের আর একটা হচ্ছে পাস্টের আনরিয়েল। তার মানে আমরা কিন্তু এটা ধরে ফেলছি যে এই যে আমরা বাক্যগুলো লিখি কুড দিয়ে, কুড হ্যাভ দিয়ে, উড হ্যাভ দিয়ে, শুড হ্যাভ দিয়ে, মাইট হ্যাভ দিয়ে, ঠিক আছে, এগুলো সবগুলোই হচ্ছে একটা প্রেজেন্টের আনরিয়েল বোঝায় আর একটা পাস্টের আনরিয়েল বোঝায়। গুড। তাহলে এই পর্যন্ত আমাদের মেসেজটা ক্লিয়ার না সবার কাছে, একটু বলেন তো। জি দাদা, ক্লিয়ার। তাহলে দাদা এই পর্যন্ত যদি মেসেজ আমাদের ক্লিয়ার থাকে, এখন প্রশ্ন আছে আমরা কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্টের, কারণ বাংলা বাক্যের লিখিত ফর্ম কিন্তু একই রকম হয় প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্টের আনরিয়েল নাকি এটা পাস্টের আনরিয়েল। চলেন আমরা এবার তাহলে এটা শিখি। এটা শিখার জন্য আমরা দুইটা বাক্য নিব। একটা হচ্ছে কিরকম দেখেন, ইফ ইউ কল্ড মি কমা দিয়ে আই কুড ডু ইট। তুমি যদি আমার কল করতে তাহলে আমি এটা করতাম। ইফ ইউ কল্ড মি আই কুড ডু ইট। আরেকটা লিখলাম কি, ইফ ইউ হ্যাড কল্ড মি কমা দিয়ে আই কুড হ্যাভ ডান ইট। এই যে এই দুইটা বাক্যের এক্সপ্লেনেশন দিলে আপনি এখন আগে সবকিছু বুঝে যাবেন। এবং এটা আমি অ্যাডভার্ব ক্লোজ পড়ানোর সময় একটু ছোট্ট করে আলোচনা করে বলেছিলাম যে টেন্সের ক্লাসে গিয়ে এটা আমরা বিস্তারিত আলোচনা করবো, মনে আছে? হ্যালো, দাদা মনে আছে। গুড, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা যখন বলি যে এই দুইটা বাক্যের মিনিং কি, ওই উপরের মতো সবাই এই দুইটা বাক্যের মিনিং গিয়ে ভুল করে। মজার বিষয় কি জানেন? মজার বিষয় হচ্ছে যে এখানে এসেও দুইটা বাক্যের মিনিং কিন্তু আমাদের সেম থাকে। যে যদি তুমি কল করতে, আমি এটি সরি আমি এটি করতাম। আপনারা কি লক্ষ্য করেছেন যে আমি কিন্তু টাইপিং এ প্রচন্ড রকম এক্সপার্ট? হ্যাঁ, জি, আমি খুব ফাস্ট টাইপ করতে জি পারি, আমি দাদা। অ্যাসাইনমেন্টের কাজ করতাম এক সময়। আমি তো আসলে আমরা কি, প্রথমে এটাই ভাবছিলাম যে কিভাবে টাইপ করে করে ক্লাস করবে। হ্যাঁ আমি টাইপ নিয়ে আমি প্রত্যেক ক্লাস, ইভেন ফোকাস রাইটিং এর ক্লাসে গিয়েও কোনো রকম কোনো প্রিমেড লেকচার শিট নেই, একদম ওপেন ওপেন একটা একটা ফাইল নিয়ে বসবো, আলোচনা করতে 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 লিখবো। এটাই আমার স্ট্রেংথ, আর কিছু না। আমি আমি চাইলে একটা সুন্দর লেকচার শিট নিয়ে বসতে পারি, আমি এর কাজও মোটামুটি শিখে ফেলছি। কিন্তু তারপর আমি নিব না, আমি এই জিনিসটাই আপনাদেরকে পড়াবো। এন্ড আই থিঙ্ক এটা আপনাদের ভালো লাগে নাকি? হ্যাঁ, অনেক হ্যাঁ ভালো দাদা, লাগে। আমি তাই হচ্ছে তো এত লেভেল আর কি। এটা একটা ক্লাস, মানে রিয়েল ক্লাস মনে হয়। তাহলে দাদা এখন একটা দেখেন কথা আমি কি বলবো। বললাম, যে ইফ ইউ কল্ড মি আই কুড ডু ইট, ইফ ইউ হ্যাড কল্ড মি আই কুড হ্যাভ ডান ইট। এই দুইটা বাক্যের আক্ষরিক মিনিং, লিখিত মিনিং একদম এক। যদি তুমি কল করতে আমি এটা করতাম। এখন প্রশ্ন হলো এই কথার অর্থ কি? এই যে বাংলা বাক্য লিখলাম, এই কথাটা অর্থ কি? কাজটা তুমি কি আমারে কল করছো না করো নাই? পরে নাই। করে নাই। আমি লিখলাম তুমি কল করো নাই, আমি তাই কাজটি করি নাই। এখানে এসেও মিনিংটা কি একদম সেম থাকবে। তুমি কল করো নাই তাই আমিও কাজটা করি নাই। তার মানে এই দুইটা বাক্য অবশ্যই আনরিয়েল। এম আই রাইট অর রং? টেল মি। জি ভাইয়া, আমি কি ঠিক বললাম না ভুল বললাম বলেন? ঠিক। তাহলে এই যে দেখেন, যেহেতু আনরিয়েল, তা আমরা তো আপনাকে বলেছি প্রেজেন্টের আনরিয়েল পাস্ট ইনডিফিনিট, পাস্টের আনরিয়েল পাস্ট পারফেক্ট। তাহলে দেখেন ইফ ইউ কল্ড মি আই কুড ডু ইট, এটা কখনকার আনরিয়েল বোঝাচ্ছে? প্রেজেন্টের আনরিয়াল। প্রেজেন্টের প্রেজেন্টের। আনরিয়াল। ইফ ইউ হ্যাড কল্ড মি আই কুড হ্যাভ ডান ইট, কখনকার আনরিয়েল বোঝাচ্ছে? পাস্টের আনরিয়াল। পাস্টের আনরিয়েল। সো মনে রাখবেন, ইফ যুক্ত ক্লজ যখন আপনি লিখেন, সেকেন্ড কন্ডিশনটা মূলত প্রেজেন্টের আনরিয়েল বোঝায়, আর থার্ড কন্ডিশনটা মূলত কি বোঝায় তাহলে বলেন? পাস্টের আনরিয়াল। পাস্টের আনরিয়েল। এখন প্রশ্ন হলো দাদা প্রেজেন্টের এখন কি আনরিয়েল, পাস্টের আনরিয়েল বাংলা মিনিং সেম, তারা ভাবানুবাদের দিক থেকে যা বুঝায় সেম, তাহলে ধরবো কিভাবে কোনটা কখনকার আনরিয়েল? মূলত এটা ধরতে হয় বেসড অন দা ইম্প্যাক্ট। আপনাকে ইম্প্যাক্ট ধরতে হবে যে
এই যে কথাটা বললো, কথাটার ইম্প্যাক্ট কোথায়? মনে করেন আমি আপনাকে বললাম যে মিস্টার সুমন সেন, আপনাকে তো হোমওয়ার্ক দেওয়া হয়েছে, আমার হোমওয়ার্ক কোথায়? আপনি বললেন, ভাইয়া, ইস, আপনি যদি আমার কল দিতেন তাহলে আমি হোমওয়ার্কটা করতাম। তার মানে কি, আপনার আমি কল দেই নাই তাই আপনি হোমওয়ার্ক করেন নাই। এই যে হোমওয়ার্কটা করা হয় নাই, তাহলে ইম্প্যাক্টটা কখন, আগে নাকি এখন? বলেন তো বুদ্ধি করে। এখনকার এখন এখন এই যে আমার হোমওয়ার্ক নাই, তার মানে ইফ ইউ কল মি আই কুড ডু ইট, প্রেজেন্টের আনরিয়াল, যেহেতু ইম্প্যাক্টটা হচ্ছে এখন। কথা বুঝতে পারছি আমি? জি দাদা। জি জি জি। জি কিন্তু এবার মনে করেন মিস্টার চেতককে আমি বললাম, মিস্টার চেতক, আপনার হোমওয়ার্ক গত সপ্তাহে দেন নাই কেন আপনি? ওরটা না হয় আজকে, সুমন নয় আজকে করেনি, আপনি গত গত সপ্তাহে হোমওয়ার্ক দেন নাই কেন? চেতক বলল যে আপনি যদি আমাকে কল করতেন তাহলে আমি হোমওয়ার্কটা করতাম। উনিও কিন্তু সেম কথাই বললো, কিন্তু খেয়াল করে দেখেন ইম্প্যাক্ট কখন, এখন হোমওয়ার্ক নাই না গত সপ্তাহে হোমওয়ার্ক নাই। গত সপ্তাহেরটা নেই। গত তার মানে সপ্তাহে কথা শুনে বুঝতে হবে ইম্প্যাক্ট কখন। এই ইম্প্যাক্ট শুনে বুঝতে পারবেন যে আমি কোনটা লিখবো, সেকেন্ড কন্ডিশনে লিখবো নাকি থার্ড কন্ডিশনে লিখবো। একদম সিম্পল একটা এক্সাম্পল দিই। মনে করেন আপনি আপনি কি নিয়ে লিখতেছেন, আপনি মনে করেন ডোনাল্ড ট্রাম্প এবং এই যে ইরান যুদ্ধ টুদ্ধ নিয়ে লিখতেছেন। তা আপনি বললেন যে যদি ট্রাম্প আপনার, এই যে কি বললেন, যে যদি ট্রাম্প ইরান আক্রমণ না করতো তাহলে ট্রাম্প আহ, এই সমস্যায় পড়তো না। তার মানে এটা একটা আনরিয়েল কন্ডিশন, এম আই রাইট? জি দাদা। তাহলে জি। ইম্প্যাক্ট তখন এখন নাকি আগে? আগে আগে আগে, এক্স্যাক্টলি। তার মানে এই বাক্যের অনুবাদ আমি কি লিখবো? আমি তো বাংলায় লিখি, যদি ট্রাম্প ইরান আক্রমণ না করতো, ইরান আক্রমণ না করতো, তাহলে কি হতো না? সে আজকে এই এম, এই অবস্থায় পড়তো না। ওকে, যান। তাহলে আপনি বাক্য শুনে বুঝতেছেন যে এই যে আজকে বলছি মানে বর্তমান সমস্যা, তার মানে এটা আনরিয়েল টেন্স, তাহলে এটা প্রেজেন্টের আনরিয়েল টেন্স। তাহলে অনুবাদ করবো কিভাবে বলেন? অনুবাদ করবেন কি বলেন? বলেন, অনুবাদ করেন দেখি পারেন কিনা। অনুবাদ করেন, আপনার অনুবাদ ফার্স্ট হতে হবে না? If Trump didn't attack Iran, ইফ, you if Trump had not attacked Iran এই যে প্রেজেন্টের আনরিয়েল কেন হ্যাড নো অ্যাটাক হয়ে গেল বলেন তো? হবে না, বলেন। পাস্ট ইনডেফিনিট যখন হবে, ইফ হ্যাঁ, ট্রাম্প ইফ ডিডন্ট ট্রাম্প ডিড নট অ্যাটাক ইরান, ইরান হি উড নট হ্যাঁ সি দিস কন্ডিশন, নাকি? কন্ডিশন। আচ্ছা, কিন্তু কথা আছে, কিন্তু কথা আছে। এই যে লিখলাম এটা তো খুবই মনোটোনাস, একঘেয়েমিপূর্ণ অনুবাদ হয়ে গেল, তাই না? এত ভাবসাব নেই যে অনেক ভালো ট্রান্সলেশন করতে লিখে। এটা কি হবে? এটা কি হবে? জি না বলতে পারেন? দাদা। তাহলে এটা প্রফেশনাল করে দেন, আমাকে একটু প্রফেশনাল করে দেন, দেখি পারেন কিনা। হ্যালো, মেক ইট প্রফেশনাল, বলেন। দাদা আনলেস ইউজ করলে কি মানে একটু আর একটু ভালো শোনাবে? আনলেস, ওটা কোনো কিছু না। আনলেস একটু ভালো হতো, যে আনলেস দেখলে আর আমার ডিড নট লিখতে হতো না। ঠিক আছে, এটা ভালো, কিন্তু আমি চাচ্ছি যে আপনি ইন টার্মস অফ সেন্টেন্স মিনিং এর দিক থেকে কিছু সুন্দর কিছু বলেন। if Trump did not strike on Iran, ডিড নট, ইনভেস্ট ইরান এই তো পাইছি, ডিড নট ইনভেড ইরান, এক্স্যাক্টলি। বা আপনি বলতে পারেন যে ইফ ট্রাম্প ডিড নট কন্ডাক্ট দ্য প্রিসিশন স্ট্রাইক, কারণ ওরা বর্তমানে যে স্ট্রাইকটা করতেছে এটাকে মূলত বোঝানো হয় প্রিসিশন স্ট্রাইক, যেহেতু দূর থেকে লক্ষ্যমাত্রা আঘাত করতে হয়। তো ইফ ট্রাম্প কি বলবো, একদম পশ লেভেলের ইংলিশ বলবো, ইফ ট্রাম্প ডিড নট কন্ডাক্ট। আমি ইনভেট দিয়েই অনুবাদ করে দিতাম, যেহেতু এক আপু ইনভেট বলে ফেলছে, আমি ইনস্ট্যান্টলি আরেকটা বলে ফেলছি। So, আমাকে তো আপনার সাথে আগে থাকতে হবে, তাই না? আমার কাছে পড়বেন কেন, নাকি? হ্যালো, জি দাদা। ঠিক আছে না? তো ইফ ট্রাম্প ডিড নট কন্ডাক্ট দিস প্রিসিশন স্ট্রাইক অন ইরান, হি উড নট সি দিস কন্ডিশন। উড নট সি দিস কন্ডিশন কেমন জানি, মানে প্রথম পার্টটা খুব সুন্দর অনুবাদ, পরেরটা কেমন যেন মেরে মেরে ধের ধরে। হি উড নট সি, এটা কি হয় বলেন? escape ইউজ করা যায়, he would escape this condition. আপনি বলতে পারতেন যে হি উড এসকেপ দিস কন্ডিশন। আপনি খুব এই সুন্দর একটা ট্রান্সলেশন করেছেন, এসকেপ ওয়ার্ডটাকে পেনেছেন, খুব সুন্দর, এসকেপ।
আমি তাহলে এসকেপ আর আনবো না, আমি তাহলে কি আনবো? আমাকে তাহলে কিছু বের করতে হবে নাকি? হ্যালো, স্পেস জি দাদা। জি তাহলে আমি কি স্পেস বলবো? হবে হি না? উড এসকেপ দিলাম, ঠিক আছে? হি উড, ইফ ট্রাম্প ডিড নট কন্ডাক্ট দিস প্রিসিশন স্ট্রাইক অন ইরান, হি উড এসকেপ, এসকেপ কি দিস, কি বলেন? কন্ডিশন। এখন এই যে কন্ডিশন, এই কন্ডিশন, এই কন্ডিশন ওয়ার্ডের একটা সমার্থক শব্দ আমরা শিখে নিব। মানে বেসিক্যালি যখন আমরা প্রেজেন্ট কন্ডিশন বলতে চাই, সেটাকে আমরা বলি স্ট্যাটাস কো। এটা শিখে রাখবেন, স্ট্যাটাস কো। এর মানে কি? এর মানে হলো বর্তমান অবস্থা। যদিও এটা ইউজ করবো না, কিন্তু আপনি পত্র পত্রিকায় হর হামেশাই দেখবেন, ইফ ট্রাম্প ডিড নট কন্ডাক্ট দিস প্রিসিশন স্ট্রাইক, ঠিক আছে, হি উড এসকেপ দিস স্ট্যাটাস কো বলতে পারেন, বা কন্ডিশন আপনি বলতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? বা আপনি কি বলতে পারেন, হি, যেহেতু এসকেপটা আপনি বলছেন, আমি বলবো যে হি উড নট এক্সপিরিয়েন্স দিস অ্যাডভার্সিটি, হতে পারে না? মানে একটা প্রতিকূল অবস্থাকে বোঝাচ্ছে। তাহলে দেখেন এটা কি হলো, এটা কিন্তু আমি প্রেজেন্টের আনরিয়েল সেন্স দিচ্ছি। এবার ধরেন, এটা বুঝতে পারছি তো নাকি? জি দাদা। হ্যালো, দাদা আনলেস আনলেস দিয়ে কিভাবে লিখবো তাহলে? আনলেস দিয়ে দাদা আচ্ছা, কিভাবে লিখবো? কন্ডাক্টেড। শুধু আনলেস ট্রাম্প দাদা কন্ডাক্ট আচ্ছা, আনলে তো yes, যদি না হয়ে যায়। দিচ্ছি, স্ট্রাইক অন দাঁড়ান, ইরান, ডিড নটটা উঠে যাবে। আনলেস, দাঁড়ান রে বাবা, আমি পড়াচ্ছি তো, বা দাঁড়ান না, আমাকে লিখতেন। জাস্ট আপনি এই ডিড নটটা বাদ দিবেন। আনলেস ট্রাম্প কন্ডাক্টেড, ঠিক আছে, দিস প্রিসিশন স্ট্রাইক অন ইরান, হি উড নট ব্লা 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 ব্লা। বুঝতে পারছেন বিষয়টা? হ্যালো, জি জি দাদা। আনলেস মানে হলো গিয়ে কি, যদি না, তাই নেগেটিভটা বাদ দিয়ে দিতে হচ্ছে, পাস্টেতে কন্ডাক্টেড লিখেছিলাম, ঠিক আছে? পরেরটা তো এখন, নেগেটিভ আসছে। হ্যাঁ, এখন প্রশ্ন হলো, এই যে বাক্য আপনি লিখলেন, তাহলে এই আনলেস অংশটা বলেন বা হচ্ছে ইফ অংশটা বলেন, এটা তো অ্যাডভার্ব ক্লজ। এটা কি চাইলে কি আপনার হি এর পরে এসে বসতে পারবে না? জি দাদা। জি অবশ্যই হ্যাঁ, পারবে। তাহলে এটা কিন্তু, হ্যাঁ পারবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু অ্যাডভার্ব ক্লজের সমস্ত নিয়ম এখানে কাজে লাগবে। এখন ধরেন এই কথাটা বলার পরে আপনি আমাকে বললেন, আচ্ছা বুঝলাম ট্রাম্প না হয় একটা ভুল করছে, কিন্তু গত বছর আপনার এই যে, এই কি বলে যে, ট্রাম্প তো আপনার কি করছিল, উদাহরণস্বরূপ, মানে উদাহরণস্বরূপ বলতেছি, ট্রাম্প তো আপনার ইউক্রেনে আক্রমণ, সরি, রাশিয়াতে আক্রমণ করছিল, তখন সে কি হয়েছিল বলেন তো? আপনি বললেন ভাই তখন আসলে সেম এক কথা, সে যদি ইউক্রেনে আক্রমণটা না করতো তাহলে তার ওই সমস্যাটা ফেস করতে হতো না। কিন্তু খেয়াল করে দেখেন, এটার ইম্প্যাক্ট কি এখন না গত বছর? গত বছর। অতীতে। গত বছর। তাহলে ওই ক্ষেত্রে অনুবাদটা তখন কি হবে, যেহেতু আপনি আগের কোন সিচুয়েশনকে বোঝাচ্ছেন, বলেন তো? পাস্টের আনরিয়াল, আনরিয়েল, তাহলে কি হবে? হ্যাঁ, ইফ হ্যাট। ট্রাম্প had not conducted this precision strike on Ukraine, he would not, না হয়ে কি হবে, would have would have not experienced this adversity। মনে থাকে? হ্যালো, জি দাদা বুঝতে পারছি। আচ্ছা, তার মানে কি? তার মানে আমি বুঝতে পারলাম যে আমি মূলত যখন অনুবাদ করতেছি বা লিখতে যাচ্ছি, তখন আমাকে জাস্ট সিম্পলি একটা জিনিসই মনে রাখতে হবে, এই এই মডেলস ইউজ করার সময়, যে আমি কি প্রেজেন্টের সেন্স দিচ্ছি নাকি আমি পাস্টের সেন্স দিচ্ছি। এই জিনিসটা না বুঝতে পারলে আমি কিন্তু কখনোই কি করতে পারবো না, জিনিসটাকে ধরতে পারবো না। আমরা কি পুরো ব্যাপারটা বুঝতে পারছি নাকি বুঝতে পারি নাই বলেন? জি দাদা, বুঝতে পারছি। বুঝতে পারছি। সো আজকের পর থেকে আমি আর কোনোভাবেই যেন আপনাদের মধ্যে এই একটা ভুল না দেখি। সেই ভুলটা কি? যে এই কোনো কারণ ছাড়াই এক জায়গাতে আপনি সেকেন্ড কন্ডিশন ইউজ করতেছেন, আর এক জায়গাতে থার্ড কন্ডিশন ইউজ করতেছেন। এই ভুলটা আমাদের আর হবে নাকি হবে না বলেন? হবে না। না। হবে। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারছি। এখন
আপনি তো সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশনের ঝামেলা ধরে ফেলেছেন। এখন আপনার বুঝতে হবে যে ভাই, যে এই যে আমি কুড কুড হ্যাভ লিখলাম, বা ধরেন শেল, শুড শুড হ্যাভ লিখলাম, বা ধরেন উইলটা আনলাম এখানে, রাগ করেন না, উড উড হ্যাভ লিখলাম, কিংবা ধরেন মে, মাইট মাইট হ্যাভ লিখলাম। এই যে আমি ইউজ করতেছি এগুলা, এখানে তো বুঝতে পারলাম যে কুড, শুড, উড, মাইট এগুলো প্রেজেন্টের আনরিয়েল, কুড হ্যাভ, শুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ এগুলো পাস্টের আনরিয়েল। এগুলো তো বুঝলাম। এখন প্রশ্ন হচ্ছে আমাদের সেই প্রথম প্রশ্নটা, যে এগুলো কি অল্টারনেটিভলি ইউজ করা যায় নাকি ডিফারেন্স আছে মিনিং এর। ইন্টারেস্টিং হচ্ছে এদের কিন্তু সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। কেন ডিফারেন্স আছে মনে রাখবেন, ক্যানের মিনিং হচ্ছে ক্যাপাসিটি। অনেক মিনিং হয় কিন্তু এই একটা মিনিং মনে রাখবেন, কি ক্যানের অর্থ কি বলেন তো? ক্যাপাসিটি। 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 মনে রাখবেন শেলের মিনিং হলো অব্লিগেশন, দাদা এখানে বাধ্যবাধকতা। উডন্ট হ্যাভ হবে না? উডন্ট হ্যাভ হবে না? হ্যাঁ উড হ্যাঁ হ্যাভ হ্যাঁ। নট না দিয়ে উডন্ট হ্যাভ হবে না আগের সেন্টেন্সটাতে? আচ্ছা, ওইটা ওটা ওটা ঠিক করে নেন, ওটা ওটা ঠিক করে নেন, ওটা আপনি ঠিক করে নেন, সমস্যা নেই। এটা কথা বলতেছেন না আপনি, ওটা ঠিক করে নেন, সমস্যা নেই। বুঝতে পারছেন কি বলছি? হ্যালো। জি দাদা। একটু তারপরে আরেকবার উইল কি বললে ভালো হতো। বোঝাচ্ছে? উইল ইন এ সেন্স পসিবিলিটি বোঝাচ্ছে। তারপরে মে কি বোঝাচ্ছে? মেয়েও কিন্তু এক প্রকার পসিবিলিটিও বোঝাতে পারছে, বা আনসার বোঝাচ্ছে। আমি আনসার্টেনিটি লিখলাম, ঠিক আছে, ওকে। এগুলোর কিন্তু মিনিং এর পার্থক্য আছে। ক্যান বুঝাবে ক্যাপাসিটি, শেল বুঝাবে অব্লিগেশন, উড বুঝাবে পসিবিলিটি, মে বুঝাবে আনসার্টেনিটি, ঠিক আছে। সো এগুলো কিন্তু মিনিং এ পার্থক্য আছে। এবং আপনি যখন ফর্মাল কমিউনিকেশন করবেন বা ফর্মাল রাইটিং লিখবেন, তখন কিন্তু র্যান্ডমলি এটা ইউজ করলে হবে না। যেমন ধরেন, এগুলোর প্রত্যেকটা তিনটা করে ফর্ম আমি এনেছি, কিন্তু খেয়াল করে দেখেন মাস্টের আছে দুইটা ফর্ম, একটা হচ্ছে মাস্ট আর একটা হচ্ছে মাস্ট হ্যাভ। এটা আবার কেন হবে? তিনটা ফর্ম নাই কেন? এটা হচ্ছে 100% সার্টেনিটি বুঝাবে, 100% অ্যাসিউরেন্স, নিশ্চয়তা বুঝাবে। তো এখন আপনি বলতে পারেন যে ভাই মাস্টের কেন তিনটা ফর্ম হলো না? এটা একটা গুড কোশ্চেন। কারণটা হচ্ছে উপরের এগুলো তো আনরিয়েল জিনিস বুঝাতে পারে, মাস্ট কখনো কি আনরিয়েল জিনিস বুঝাবে? না বুঝালে রিয়েল জিনিসই বুঝাবে, বলেন তো বুদ্ধি করে। রিয়েল জিনিস বোঝাবে। রিয়েল জিনিস বোঝাবে। রিয়েল জিনিস বোঝাবে, এটা মজার একটা বিষয়, ঠিক আছে, সেই জিনিসটা মাথায় রাখবেন। এখন প্রশ্ন বলি, ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনার স্যার আপনারে বললো তোরে একটা কাজ দিছিলাম, তুই কাজটা করস নাই কেন? আপনি বললেন স্যার, ইফ ইউ কল্ড মি কমা দিয়ে আই কুড ডু ইট, আমি এটা করতাম। তার মানে আপনি আমারে ফোন দেন নাই, আমি এটা করিও নাই। এবার বলেন এখানে দোষটা কার? স্যারের। আরে আছে। Exactly, brilliant. বাঙালি এটা খুব ভালো বোঝে, এটা স্যারের দোষ। কারণ স্যার আপনি যদি আমার কল করতেন, এটা আমার করার ক্যাপাসিটি আছে, আমি এটা করতাম। আপনি আমারে কল করেন নাই, আমার ক্যাপাসিটি থাকলেও আমি করি নাই, দেয়ার ফর দোষ আপনার। সো কখনোই সিনিয়রের সাথে এই কুড ইউজ করে কথা বলবেন না, এটা কিন্তু বেয়াদবি হিসেবে নেওয়া হবে, ঠিক আছে, মনে থাকবে জিনিসটা। জি দাদা। তাহলে এবার দেখেন, আমি যদি বলি ইফ ইউ কল্ড মি কমা দিয়ে বললেন আই উড ডু ইট, এইবার দেখেন কি হয়ে গেছে ঘটনাটা। একে তো কাজটা করেন নাই, তারপরে স্যাররে বলতেছেন স্যার আপনি আমার কাজ ফোন দিলে আমি হয়তো বা কাজটা করতাম। তাহলে এখন দোষটা কার বলেন দেখি বেশি করে? এখন স্যার, এখন স্যার। এখন আর আমার। স্যারের নেই। আপনি আচ্ছা এখন আচ্ছা, বলছেন এখন আমার। আপনার। স্যার আপনি আমার কল দিলে আমি হয়তো বা করতাম, মানে আমি শিওর দিতে পারতেছি না করতাম, ঠিক আছে। কল দিল। তখন তাহলে একটা ঝামেলা দেখেন, আছে। আমি যদি বলি ইফ ইউ কল্ড মি ইফ ইউ কল্ড মি কমা দিয়ে বললাম আই শুড ডু ইট, এইবার দেখেন এটার মিনিং কি বলেন তো বুদ্ধি করে, এটা এবার দোষ কার? আমাকে করতেই হতো এরকম। এখন এবার দোষটা আমার কার দোষ। বলেন? আমার দোষ। না স্যারের এখন স্যারের এখনো স্যারের, স্যারের দোষ। এখনো স্যারের দোষ, কিন্তু আপনি স্যারকে বলতেছেন যে স্যার আপনি আমার ফোন দিলে আমি এটা করতে বাধ্য, আমি কইরেই ফেলতাম একদম, মনে করেন, ঠিক আছে। বুঝতে পারছেন বিষয় পার্থক্যগুলো? বুঝতে পারছেন? জি দাদা। এক্স্যাক্টলি। তাহলে এখন বলেন যে কুড ইউ প্লিজ হেল্প মি, আমরা তো বলি
এইটা কি সিনিয়র লেভেলে বলা উচিত নাকি বলা উচিত না? উচিত না দাদা। উচিত না। কারণ যখন এটা বলবেন যে কুড ইউ প্লিজ হেল্প মি, এর মানে হইলো স্যার আমি জানি আপনি আমার হেল্প করতে পারেন, আপনার ক্যাপাসিটি আছে, আমার করেন না প্লিজ হেল্প। এটা কিন্তু বেয়াদবি। তাই আপনাকে এটা সফট করতে হবে। তাই সফট করতে কি লিখতে হবে? কুড ইউ প্লিজ হেল্প মি। মানে স্যার আমি জানি না আপনি হেল্প করবেন কিনা, আপনি হয়তো করতেও পারেন নাও করতে পারেন, করেন না স্যার আমার একটু হেল্প। সো এখানে উড ঢুকছে বিষয়টা। জি দাদা। জি দাদা। হ্যালো। হ্যাঁ, জি দাদা। তার জি মানে এই জি জিনিসগুলো দাদা। মাথায় রাখতে হবে। এই যে যেমন দেখবেন সিনিয়র স্যাররা বলে তুমি এখনো এখানে দাঁড়ায় আছো বেয়াদব পোলাপাইন, ইউ শুড লিভ দ্য রুম। ইউ শুড লিভ দ্য রুম এর মানে কি তুমি এটা লিভ করতে বাধ্য, এখন পর্যন্ত বের হও নাই কেন, ইউ শুড লিভ দ্য রুম। ঠিক আছে, এই জন্য উনি বলে যে ইউ শুড লিভ দ্য রুম। ঠিক আছে, উনি কিন্তু ইউ উড লিভ দ্য রুম বলে না, ইউ কুড লিভ দ্য রুম বলে না। সো এই বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং। ঠিক আছে, মডেলের মধ্যে মডেল বুঝার জন্য অনেক কিছু আছে, অনেক কিছু আছে। এখন আমি যদি মনে করেন বলি যে বাংলাদেশের অর্থনীতি অনেক ভালো হতো যদি বাংলাদেশ এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করতো। এবার বলেন এটা কোন আনরিয়েলে লিখবেন, প্রেজেন্টে না পাস্টের আনরিয়েলে লিখবেন? প্রেজেন্টের। প্রেজেন্ট। প্রেজেন্টের আনরিয়েল লিখবেন। এখনই একই কথা আমি যদি বলি যে 2010-এর দশকে বাংলাদেশ অনেক ভালো করতে পারতো যদি বাংলাদেশ এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করতো, তাহলে কি বলেন বলেন? পাস্টে। ফার্স্টের। পাস্টে। তার মানে আপনাকে সবসময় মাথায় রাখবেন ইংলিশ শুধু পড়লেই হবে না। যত ভালো স্যারের কাছেই পড়েন, যতক্ষণ পর্যন্ত নিজে এফোর্টটা ইনক্লুড করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি ইংলিশটাকে হৃদয়ঙ্গম করতে পারবেন না। হৃদয় নিতে গেলে আপনাকে ইংলিশে নিজে থেকে ফিল করতে হবে। ঠিক আছে, যেমন ধরেন একটা সিম্পল একটা জিনিস শিখে আপনাকে, আপনি একটা জিনিস শিখছেন ছোটবেলা থেকে, অ্যাজ সুন অ্যাজ। এক্ষেত্রে কি হয়, আগেও যেই টেন্স হয় পরেও সেই টেন্স হয়, পড়ছেন না আপনার এগুলো? জি জি দাদা। দাদা। জি দাদা। জি তারপর দাদা। যেমন ধরেন এই যে নো সুনার হ্যাড, এটা পড়ছেন না আপনারা? জি দাদা পড়ছি। করছি। জি দাদা আচ্ছা এখন পড়েছি। আপনি আমাকে বলেন নো সুনার ডি কোথাও পড়ছেন? না দাদা। জি না দাদা পড়ছিলাম। পড়েন নাই। করি নাই। এই যে পড়ছিলাম আমরা একবার। টেন্সের ভিতরে দেখছিলাম। basic টুকু, হ্যাঁ পড়ছেন? জি স্যার পড়া হয়েছে। হ্যাঁ, জায়গায় দেখতে পারেন এক্স্যাক্টলি। তো মূলত মডেলের ক্লাসটা একটু একটু আগোছালো মনে হয়, এই গল্পের ক্লাস তো গল্প করতে করতে আমাদের আগাইতে হয়। তো আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করে শুরু করব, তখন বলবো যে আমরা কোন জায়গা থেকে ক্লাস শুরু করবো বলেছিলাম। আপনারা বলবেন যে ভাইয়া আপনি বলেছিলেন যে এই নো সুনার অ্যাজ সুন এস, তারপর হচ্ছে নো সুনার হ্যাড, তারপর হচ্ছে নো সুনার ডিড, এই তিনটা জিনিস দিয়ে আপনি আমাদের বলছিলেন যে ক্লাস শুরু করবেন। নেক্সট ক্লাসে আমি এখান থেকে ক্লাসটা শুরু করব। বুঝতে পেরেছেন কি বললাম? জি জি দাদা। দাদা। হ্যালো। দাদা একটা প্রশ্ন ছিল, আচ্ছা, যদি তো অনুমতি উই দিতেন। লার্ন সামথিং ডিফারেন্ট টুডে অর নট, টেল মি। দাদা একটা জি কথা ছিল। দাদা। ইয়েস দাদা। বলেন কি হ্যালো কথা ছিল, দাদা, বলেন বলেন। ওই যে আমার এক ছোট ভাইকে ভর্তি করাইছিলাম, তো ওনার অ্যাকসেপ্ট এখনো মানে ওর রিকোয়েস্ট এখনো অ্যাকসেপ্ট হয় নাই। করে দেওয়া হবে, ও আমাদের টিম গতকাল করে নাকি। আমাদের টিম কাজ করতেছে, করে দেওয়া হবে, টেনশন নিন না ভাই, আচ্ছা, হয়তো আমি আজকে একটু বেশি আমার একটা টেনশন নেই। কবে হবে কবে হবে, বলছি দেখে আমি ওনাকে দাদারা বলবো জাস্ট না। বিকাশ নাম্বার মেনশন করে রাখতে বলেন, আমাদের দেখে দেখে করতে হতে একটু সময় দেন, হয়ে যাবে। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা আচ্ছা। ছোট্ট ক্লাস ওকে। দিলাম, 1 ঘন্টা ক্লাস নিয়ে ছেড়ে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড দাদা নাইট। কালকে ক্লাস থাকবে? অবশ্যই থাকবে, কেন থাকবে না ওমা? না, ওই যে শুক্রবার শনিবারে যে বন্ধ দাদা থাকে। শুক্র শনি না তো, না না, শুক্র আমি শনি। বলে দিয়েছি যে জি যেহেতু দাদা, এটা বলেছিলাম। পরীক্ষা আগায় আসবে, আমি কালকে ভোরে উঠে কক্সবাজারে যাব ঘুরতে, সারাদিন ঘুরবো, একা একা সলো ট্যুর, ভিডিও বানাবো, নিজে যা মন চায় তা করব, হোটেলে বসে আমি ক্লাস নেবো। কেন আপনাদের ব্যাচে আমি হাসপাতালে বসে ক্লাস নিই নেই? জি দাদা নিছি না নিয়েছেন। আপনাদের ব্যাচে? জি দাদা। নিছি তো ভাই, দাদা মনে একটা হয়। প্রশ্ন ছিল, যদি কিছু ব্যাচ শুরু মনে না করার করতেন। পরপরই তো আমি হসপিটালাইজ হলাম, আমি হসপিটালে বসে ক্লাস নিয়েছি না আপনাদেরকে। সো ক্লাস বন্ধ হবে না আনলেস কোনো সিরিয়াস কিছু ঘটে। ঠিক আছে, সো তাহলে ই করেন করেন, আর নেক্সট ক্লাসে দেখা হবে। ঠিক আছে, গুড নাইট সবাইকে, বাই বাই, নমস্কার।